জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশীকে বলা হয় কামদা একাদশী। কারণ এই একাদশী যথাযথ পালন করলে ব্রহ্মহত্যার মতো পাপ নাশ হয়। এই ব্রতকথা যথাযথ পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই কামদা একাদশী কান্তা একাদশী নামেও পরিচিত। এই বছর একাদশী তিথি দুদিন ধরে পড়ায় কামদা একাদশী তারিখ নিয়ে যথেষ্ট বিভ্রান্তি দেখা দিয়েছে। তো আসুন জেনে নেওয়া যাক কামদা একাদশীর সঠিক তারিখ, শুভ সময় ও উপবাস ভঙ্গের সময়। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি 28শে মার্চ সকাল 8:45 শুরু হবে এবং 29শে মার্চ সকাল 7:46 শেষ হবে। তাই 29শে মার্চ এই কামদা একাদশীর ব্রত পালিত হবে। কামদা একাদশীর শুভ যোগ হচ্ছে অভিজিৎ মুহূর্ত বেলা 12:01 থেকে বেলা 12:50 পর্যন্ত। বিজয় মুহূর্ত হচ্ছে দুপুর 2:29 থেকে দুপুর 3:19 পর্যন্ত। এরপর গোধূলি মুহূর্ত সন্ধ্যা 6:36 থেকে সন্ধ্যা 6:59 পর্যন্ত। আর অমৃতকাল মুহূর্ত হচ্ছে বেলা 1:02 থেকে দুপুর 2:38 পর্যন্ত। এই চারটে হচ্ছে কামদা একাদশীর শুভ সময় এবং পারণ হচ্ছে পরদিন অর্থাৎ সোমবার ভোর 5:52 থেকে সকাল 7:42 পর্যন্ত। একাদশীর পারণের পূর্বে কোনো অসহায় ব্রাহ্মণকে অন্নদান করলে বিশেষ পুণ্যলাভ হয়। যারা যথাবিহিত একাদশী উপবাস করতে অসমর্থ অথবা ব্রতদিনে সাধুসঙ্গে হরিকথা শ্রবণে অসমর্থ, তারা এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবে। তাই চলুন কামদা একাদশীর মাহাত্ম্য জেনে নিই। চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি। আপনি তা একমনে শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই কাহিনী কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, কামদা একাদশী তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বাকারে মনোরম নাগপুরী স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিত ও ললিতা গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় তার ললিতার কথা মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের এই মনোভাব বুঝতে পারল। জ্ঞানের ছনভঙ্গের ব্যাপারটা সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে বলল, হে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষিশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানেই দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কি কারণেই বা এই গভীর বনে এসেছো? তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গান্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমি পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখনই ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লাপক্ষে কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে।
বলিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিত আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ করা মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্বদেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তাই আসুন আমরা সকলে মিলে এই কামদা একাদশীর ব্রত ভক্তিভরে পালন করি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।